4 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে ডিস্ট্রিক্টকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। প্রধানমন্ত্রী দিল্লি সফরে 33 চুক্তি প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা স্মারক। শিশু রাকিব হত্যায় 2 জনের ফাঁসি কমিয়ে যাবজ্জীবন পরিবারের অসন্তোষ। সবাইকে অবাক করে হঠাৎই টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন মাশরাফি বিন মুর্তজা। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 টসের সময় সিদ্ধান্তের কথা জানিয়েছেন টাইগার। কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে। এই মুহূর্তে বৃষ্টি থেমেছে, কাভার সরানো হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে টস জিতেছেন মাশরাফি, সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিং এ। তবে সাথে সাথে আরেকটি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে এই টি-20 সিরিজে হতে যাচ্ছে তার শেষ টি-20 সিরিজ। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হচ্ছে, এটিকে মাথায় রেখেও বলা যায় এই মুহূর্তে এটি সবচেয়ে বড় খবর। এর নিয়ে কথা বলতে সহকর্মী সাইফুল মজুমদার আছেন আমাদের সঙ্গে। সাইফুল, মাশরাফির এই সিদ্ধান্তটি সবাইকেই একটু অবাক করেছে। অনেকেই দুঃখ করছেন মাশরাফিকে আর দেখা যাবে না টি-20 ম্যাচে, সেই জন্য। কিন্তু মাশরাফির জন্য সিদ্ধান্তটি আপনি কিভাবে দেখছেন? মাশরাফির জন্য সিদ্ধান্তটি নিতে মাশরাফির জন্য কতটা কঠিন ছিল, নাকি তিনি অনেকটা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলেন? মাশরাফিকে দলে কতটুকু প্রয়োজন আমরা গত 15-16 বছর ধরে দেখছি। অবশ্যই এই সিদ্ধান্তটি তার জন্য ব্যক্তিগতভাবে যতটা কঠিন, একইভাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য, ক্রিকেট ফ্যানদের জন্য কিন্তু ওটি অনেক বড় ক্ষতি। অনেকে হয়তো মানতেই পারবেন না মাশরাফিকে। আমরা যদি এভাবে চিন্তা করি যে কালকে থেকে আমরা মাশরাফিকে জাতীয় দলে দেখবো না, সেটা অবশ্যই অনেক বড় মানে বিস্ময়ের ব্যাপার। আমাদের জন্য হচ্ছে মাশরাফিকে আমরা আরেকটা ম্যাচে পাচ্ছি, এরপরে আর পাচ্ছি না। এটি অবশ্যই তার জন্য অনেক বড় কঠিন সিদ্ধান্ত হয়ে গেছে যে এই অবস্থায়। তবে মাশরাফির সঙ্গে আমরা যখন একান্ত আলাপ করি তখন তিনি বলছিলেন যে তিনি আসলে পারছিলেন না, কিংবা সে যে অবসর নেবেন এই সিদ্ধান্ত কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা কোচকে কিংবা কোচিং যে স্টাফ এবং যেই আরও সংশ্লিষ্ট যারা আছেন, নির্বাচক যারা আছেন, তাদের সঙ্গে কিন্তু জানিয়ে রেখেছিলেন। যেহেতু বাংলাদেশের সামনে টি-20 ম্যাচ নেই, খুব সামনে নেই, অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-20 সিরিজ আছে। তার আগে হচ্ছে এই বৃহস্পতিবার যে দ্বিতীয় টি-20, এটি হচ্ছে সর্বশেষ টি-20। সেই বিবেচনায় মাশরাফি সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এবং জানিয়ে রেখেছেন যে তিনি টি-20 আর খেলছেন না, এবং সেই সিদ্ধান্তটা আজকে এসেছে। অবশ্যই এটি ক্রিকেট ফ্যান কিংবা সবার জন্য ওয়ানডে ম্যাচ তো তিনি খেলবেন, অবশ্যই উনি ওয়ানডে খেলে যাবেন। বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি আছে, এবং একটা বিষয় মাথায় রেখে কিন্তু মাশরাফিকে অধিনায়ক করে প্ল্যান রেখে বাংলাদেশ 2019 যে ইংল্যান্ড বিশ্বকাপ আছে সেখানে প্ল্যান করা হচ্ছে। অর্থাৎ মাশরাফি টেস্ট খেলছে না 2009 সালের পর, এবং টি-20 এই ফরম্যাটটা বাদ দিয়ে মাশরাফির সব মনোযোগ থাকবে একটা ফরম্যাটে, সেটা হচ্ছে ওডিআইতে। এবং তাকে ঘিরে কিন্তু বাংলাদেশ প্ল্যান করছে যে 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যাবে, এবং এইভাবে আগাবে। তার সেই আগানোর একটা পথে হচ্ছে যে আয়ারল্যান্ডের ট্রাই-নেশন সিরিজ আছে, তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফি। তো সেখানেই মনোযোগ দেওয়ার জন্য মাশরাফিকে এখন আমরা সেখানে আশা করি ওডিআই ফরম্যাটে পাবো। আজকের ম্যাচটিতে যদি ফিরে আসি, যে আমরা দেখলাম যে জাতীয় সঙ্গীত যখন দুদলের জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর্যায়ে তখনই হঠাৎ করে বৃষ্টি নামলো। এই মুহূর্তে মাঠে কাভার নেই, আমাদের সহকর্মীরা জানিয়েছেন। কিন্তু খেলা কতক্ষণ নাগাদ শুরু হতে পারে বলে আপনি মনে করছেন? খেলাতে কি ছোট আকারের হতে পারে কিনা, 20 ওভার থেকে কমিয়ে নেওয়া হতে পারে কিনা? কিছুক্ষণ আগে কাভার সরানো হয়েছে, বৃষ্টি প্রায় 10-15 মিনিট বৃষ্টি হয়েছে এবং কাভার সরানো হয়েছে। যতটুকু আমাদের অতীত যে অভিজ্ঞতা আছে, এই ধরনের মাঠ খেলার জন্য প্রস্তুত করতে 1 ঘন্টার মতো সময় লাগে। এবং আপনি জানেন যে এই ধরনের ম্যাচে সবসময় 1 ঘন্টা একটি অতিরিক্ত সময় পাওয়া যায়। অর্থাৎ সেই ক্ষেত্রে 1 ঘন্টা যদি এখন থেকে 1 ঘন্টাও যদি সময় লাগে, সেক্ষেত্রে কাটল হওয়ার, ওভার হওয়ার হতে পারে, হয়তো 2 থেকে 3 ওভার কমতে পারে, হয়তো 18 ওভার কিংবা 16 ওভারের ম্যাচ আমরা দেখতে পারি। আবার এমন হতে পারে যেহেতু 1 ঘন্টা বরাদ্দই থাকে এই ধরনের ম্যাচের ক্ষেত্রে, আমাদের সহকর্মীরা জানাচ্ছেন যে আসলে বাংলাদেশ দল ইতিমধ্যেই মাঠে, শ্রীলঙ্কা দল ইতিমধ্যেই মাঠে নামছে, বাংলাদেশ দলের ওপেনাররাও মাঠে নামছেন কিছুক্ষণের মধ্যে। আমরা আশা করতে পারি যে খেলা কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হচ্ছে। আমি আসলে একটু আর চোখে তামিমকে দেখতে পাচ্ছি, তিনি নেমেছেন মাঠে। এবং আরেকটি বিষয় যে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। একাদশে একটি পরিবর্তন, মেহেদী মিরাজ বাদ পড়লেন, দলে আসলেন সাইফুদ্দিন। আমাদের 4 পেসার নিয়ে খেলার সিদ্ধান্তটার ক্ষেত্রে কোনো বিশেষ কিছু কাজ করেছে কিনা? বৃষ্টির বিষয়টা মাথায় ছিল, আজকে সন্ধ্যার পর বৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে উইকেটটা সেমি উইকেট, সেক্ষেত্রে বৃষ্টির কারণে উইকেটটা চেঞ্জ হয়ে যায়। সেই বিবেচনায় মাথায় রেখে
এই সেটা হচ্ছে সাইফুদ্দিনকে রাখার প্ল্যান। আর যেহেতু এই উইকেটে সাধারণত রাতে যখন শিশির পড়বে সেক্ষেত্রে কিন্তু স্পিনাররা খুব একটা বল গ্রিপ করতে পারবে না, সেক্ষেত্রে যদি একটা পেসার বাড়ানো হয় সেক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এবং সাইফুদ্দিনকে বিবেচনা করা হচ্ছে কিন্তু অলরাউন্ডার হিসেবে, তিনি বোলিংটা খুব ভালো পারেন, সঙ্গে ব্যাটিংটাও পারেন, তাকে দেখানোর একটা চান্স থাকছিল এবং সেটি কিন্তু কাজে লাগিয়েছে, সেটা উইকেট কন্ডিশন বিবেচনা করে এবং টিম কম্বিনেশন। যেহেতু টি-20 ম্যাচ, সেখানে ব্যাটসম্যান একটি ব্যাটিংয়ের ধুমধারাক্কা ক্রিকেট বলা হয়, সেখানে ব্যাটিংটা পাওয়ার জন্য কিন্তু মিরাজ থেকে এগিয়ে রাখা হয়েছে সাইফুদ্দিনকে। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এড্রিস পিকে এই মুহূর্তে একটি বিরতি দিচ্ছি। বিরতির পর ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের প্রতিরক্ষা সহযোগিতা সহ অন্যান্য চুক্তি এবং সমঝোতাগুলি নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথিরা থাকবেন। প্রধানমন্ত্রী ভারত সফরের প্রতিরক্ষা সহযোগিতা সহ 33টি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে, এর সবই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জল পরিবেশ ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ইনামুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ কুমার শাহ এবং সচেতন নাগরিক কমিটি সোনাক বগুড়ার সভাপতি বজলুল করিম বাহার। আমরা প্রথমে জনাব ইনামুল হকের কাছে জানতে চাইব যে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির সময়ের ব্যাপার, অচিরেই শেখ হাসিনার সাথে চুক্তিটি সম্পন্ন হবে, এ কথাটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ধরনের কোনো সম্ভাবনা রয়েছে বলে আপনি অন্তত মনে করেন কিনা, প্রকৌশলী ইনামুল হক? না, আমি আমি এই মুহূর্তে ঠিক আমি মনে করছি যে সম্ভাবনা নেই, কারণ সেই ধরনের সারা শব্দ পাওয়া যাচ্ছে না। সেই ধরনের একটা কংক্রিট কথাবার্তাও আমরা ভারতীয় মাধ্যম বা অন্য কোনো মাধ্যমে পাইনি। তো যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, হয়তো আলোচনা হবে। তারপরে যেটা নাকি ভারত তার পশ্চিমবঙ্গ রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে একটা রাজনৈতিক বিরোধ, সেটাও একটা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করবে, একটা উদ্যোগ একটা হবে, কিন্তু চুক্তি আমি ঠিক প্রকৌশলী ইনামুল হক, আপনার কাছে কি মনে হয় যে ভারতের ক্ষেত্রে তিস্তা চুক্তি নিয়ে যে দ্বিধা তারা দেখাচ্ছে সেটি আসলে কেন, কি কারণে এই দ্বিধা তাদের মধ্যে কাজ করছে? এই চুক্তিটির বিষয়ে প্রথমে যেভাবে বলা হয়েছিল, এতে তো বাংলাদেশের পাশাপাশি ভারতেরও আসলে সুবিধাই হওয়ার কথা, অসুবিধা না। তারা এটিতে দ্বিধা কেন দেখাচ্ছে, বা পশ্চিমবঙ্গই বা কেন এটিতে আপত্তি করছে? এটা একটা জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন। 2011 সালের বিষয় আর 2017 সালে এটা জল অনেক দূর গড়িয়ে গেছে বলা যায়, মানে পরিস্থিতি অনেক আরো জটিল আকার ধারণ করেছে। শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ বা ভারতের কেন্দ্রীয় সরকারের বিষয় এটা নয়, এটা সিকিমেরও বিষয়। পানিটা আটকাচ্ছে সিকিম, এবং সিকিমকে এখানে এই হিসাবের মধ্যে আনাই হচ্ছে না। শুধু ধরা হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের কেন্দ্রীয় সরকার বা আমরা এবং ভারতের কেন্দ্রীয় সরকার আমরা দুজনে মিলে চুক্তি করব, আমাদের ব্যাপার। বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পানিটা আটকাচ্ছে সিকিম। কিভাবে এটা সমাধান হবে? এটার তো একটা বাস্তব বিষয়, বাস্তব দৃষ্টিতে এটাকে এগোনো দরকার আছে। সিকিমকে বলা দরকার যে তুমি তো যে ড্যামগুলো নির্মাণ করেছো, ড্যামের মাধ্যমে বলা হচ্ছে যে রান অফ দ্য রিভার ড্যাম, এটাতে পানি আটকাবা না, তাহলে সেখানে তো পানি তোমার যে ডাউন স্ট্রিমে বা ভাটিতে যে পানিটা যাওয়ার কথা, ঐতিহাসিকভাবে যাওয়ার কথা, সেটা তুমি এনশিওর করবা। সেটা বলার কেউ নেই আছে। বা ভারতের কেন্দ্রীয় সরকার এবং মমতা, তাদের মধ্যে যে একটা রাজনৈতিক বিরোধ, সেটাই বড় হয়ে দেখা দিচ্ছে। আর আমরা বাস্তব পরিস্থিতিগুলোকে তুলে না ধরে আমরা তো এখন অনেক কিছু জানতে পাচ্ছি। আমরা সিকিমের ব্যাপারটা জানি, ভারত যে পানিটাকে সরিয়ে নিয়ে গিয়ে তার সেচ প্রকল্পে না লাগিয়ে বরং পানি নদীতে ছেড়ে দিচ্ছে, ডাহুক নদীতে ছাড়ছে, মোহনা নদী থেকে ছেড়ে দিচ্ছে, সেটা ফুলহার নদী দিয়ে গঙ্গা নদীতে চলে যাচ্ছে অকারণে, এবং এই পানিটা আবার ফিরে আবার বাংলাদেশে আসছে। তো এটা তো আমরা তিস্তার মাধ্যম দিয়ে আসতে পারতো, নামতে পারতো, সেটা না করে এটা করছে। এটা তো দেখতে পাচ্ছি, জানতে পারছি, কিন্তু আর পানিটা ওই দিক দিয়ে যাওয়ার ফলে যে আমাদের যে অর্থনৈতিক এবং জনজীবনের যে ক্ষতি হচ্ছে, বিশাল ক্ষতি হচ্ছে, সে সম্পর্কে আমরা জানছি। আমরা এটাকে পরিমাপ করছি না, আমরা তুলে ধরছি না। এটা এর কোনো মানে হয় না। প্রকৌশলী ইনামুল হক, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনন্দ কুমার সাহার কাছে যেতে চাই। অধ্যাপক আনন্দ কুমার সাহা, যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কথা বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আজকে পরিষ্কার করেছেন, এর আগেও অনেক সরকারের পক্ষ থেকে তথ্য দেওয়া হচ্ছে যে আসলে চুক্তি নয়, সমঝোতা স্মারক হচ্ছে। সেই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি, বা যে আর বাকি যে বিষয়গুলি আলোচনা হবে বলে চিহ্নিত করা হয়েছে সেগুলি নিয়ে আপনার একটু মতামত জানতে চাইব, অধ্যাপক আনন্দ কুমার সাহা। ধন্যবাদ আপনাকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি
আমরা সবাই জানি যে মুক্তিযুদ্ধের পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের যে 25 বছর মেয়াদী যে চুক্তিটা হয়েছিল, আর সেই চুক্তিটা আমাদের সম্পর্কে কিন্তু সাধারণ মানুষের সম্পর্কে অনেকটা পরিষ্কার ধারণা ছিল না, এবং রাজনৈতিক ব্যক্তিরা এটাকে অপব্যাখ্যাও করতো আর কি। এবং সেই চুক্তিটাও সেখানে সামরিক চুক্তির একটা পয়েন্টও ছিল আর কি, যে পয়েন্টটা এরকমভাবেই ছিল যে বাংলাদেশ তার স্ব-অবস্থানে থাকবে, যদি বাংলাদেশের প্রতি যদি কেউ বৈরী মনোভাব করে কেউ যদি আক্রমণ করে, পার্শ্ববর্তী দেশ বা ভারত তাকে সহায়তা করবার জন্য এগিয়ে আসবে। তো এটা কিন্তু খুব অন্যায় ছিল না, এবং বিভিন্নভাবে দ্বিপাক্ষিক একটা চুক্তি ছিল, এবং সেই চুক্তিটা মানুষের কাছে অনেকের কাছে খুব বেশি পরিষ্কার ছিল না। তা আমি যে চুক্তিটা হতে যাচ্ছে এটা আমার মনে হয় ইতিমধ্যেই বাংলাদেশ সরকার কিছু ভাবে সেটা পরিষ্কার করেছেন। তা আমি মনে করি যে এই মানুষের মধ্যে অথবা অপোজিশনের মধ্যে যে ভিন্ন ধারণা আছে বা ভিন্নভাবে এটা প্রভাবিত রাজনৈতিকভাবে তারা এটা কাজ করতে পারে, সেই রাজনৈতিকভাবে যদি না করে যে চুক্তিটা হবে মানুষের কাছে সেটা পরিষ্কার করে তুলে ধরা উচিত, এবং এখানে কোনো লুকোচুরির কোনো ব্যাপার নয়। আমি মনে করি পার্শ্ববর্তী দেশ ভারত একটি বড় দেশ, এবং আমরা একটি ছোট দেশ, তাদের সঙ্গে আমাদের শান্তির অবস্থা থাকা উচিত, কোনো বৈষম্যমূলক আচরণ নয়। এবং ভারতও আমার মনে হয় বর্তমান সরকারের যে ইচ্ছা এবং বাংলাদেশ সরকারের যে ইচ্ছা, আমরা বন্ধুত্ব সুলভভাবে আমরা বসবাস করব, কারোর সঙ্গে একটা বৈরী আচরণ করব না, সেইভাবে চুক্তিটা আমার মনে হয় উভয় পক্ষেই হয়তোবা মঙ্গলজনক বয়ে আনবে বলে আমি আশা করি। আপনাকে ধন্যবাদ। আমি একটু বজলুল করিম বাহারের কাছে যেতে চাই। জনাব বজলুল করিম বাহার, আপনি সচেতন নাগরিকের পক্ষ থেকে বা সচেতন নাগরিক হিসাবে আপনি এটা আমাকে বলবেন কিনা যে ভারত সফরে দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে কোনো চুক্তি বা সমঝোতা হবে কিনা, হবে না, সরকারের বা সরকারের নীতি নির্ধারকদের এই আশ্বাসে আপনি আস্থা রাখছেন কিনা? জনাব বজলুল করিম বাহার। ধন্যবাদ আপনাকে। মূলত সমঝোতা স্মারকের জন্য মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে যাচ্ছেন, এবং একজন প্রধানমন্ত্রী দেশের তো স্বার্থ পরিপন্থী কাজ করবেন এটা আশা করা যায় না আর কি। তো বিশেষ করে তিস্তা নিয়ে আমি একটা কথা বলবো, যে আমাদের এইখানে যে আমাদের স্বার্থকে বিঘ্নিত করে শুধুমাত্র লোকরঞ্জনের জন্য, লোকরঞ্জনবাদকে প্রভাবিত করার জন্য এখানে কোনো কিছু হবে এটা আমি আশাও করি না। যদি এটা হয়ও এটা আমাদেরকে হতাশ করবে বলে আমি মনে করি। যেরকম আজকে আমরা এই তিস্তা ব্যারেজ যখন প্রথম শুরু হয় তখন আমার যৌবনকাল, আজকে পরবর্তীতে আমি শেষ সীমায় পৌঁছে গেছি। আজকে গোটা নর্থ বেঙ্গল আমাদের অসহায় অবস্থায় বিরাজ করছে। শুধু তাই না, তিস্তা পানি পেলে আমাদের কীরকম উপকার হবে, একটা পানি উন্নয়ন বোর্ডে একটা সমীক্ষায় আমরা লক্ষ্য করেছি যে তিস্তার পানি পেলে আমাদের প্রতি একরে আমাদের খরচ হতো 460 টাকার মতো, আর এখন আমরা তিস্তার পানি যদি না পাওয়ার কারণে আমাদের এখন খরচ হচ্ছে প্রায় 3600 টাকার মতো, তাও একটা মৌসুমে। আমাদের 99 কোটি টাকা বছরে শুধু তেলের অপচয় খরচ হয়। তা আমরা আশা করি যে সমঝোতা স্মারক হবেই, এবং হওয়ার মধ্য দিয়ে আমাদের এই এতদ অঞ্চলে যে খরা এবং অন্যান্য যে সমস্যা। আপনাকে ধন্যবাদ। আমি প্রকৌশলী ইনামুল হক আপনার কাছ থেকে জানতে চাইবো যে গঙ্গা ব্যারেজ সহ অভিন্ন নদীর পানি বন্টন সহ যেসব চুক্তিগুলির কথা আমাদেরকে বলা হয়েছে, চুক্তি এবং সমঝোতা স্মারক চুক্তির ব্যাপারে আপনার অনেক আস্থা আছে কিনা এতে দেশের স্বার্থ সর্বোচ্চ রক্ষা করার ব্যাপারে সরকারের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আসলে চুক্তিগুলি হতে দেখব সরকার যেটি দাবি করছে? আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। প্রকৌশলী ইনামুল হকের কাছে প্রশ্ন ছিল যে গঙ্গা ব্যারেজ যে নিয়ে যে চুক্তি বা সমঝোতা স্মারক এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে যে আলাপ আলোচনা, সেই ক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি, এবং আপনিও মনে করছেন কিনা যে আমরা আমাদের স্বার্থ সম্পূর্ণভাবে অক্ষুণ্ণ রাখতে পারবো? না, প্রধানমন্ত্রীর উপরে আমার আস্থা আছে। তবে বিষয়টা হলো কি যে এর আগেও এই ধরনের 3টা সমঝোতা স্মারক সই হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো
সমঝোতা সড়ক আর চুক্তি তো আর একটা আলাদা জিনিস। সমঝোতা সড়কটা তো আমরা পাবো, সেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার কথাবার্তা থাকে, এবং একটা জিনিস আমরা বারবার দেখি যে সমঝোতা সড়কে থাকে যে ভারত প্রতিশ্রুতি দেয় যে তারা এমন কিছু করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয়। আমরা অনেক সময় হয় কি যে আমরা যেটা শুনতে পাই যে বাংলাদেশ সরকারের তরফ থেকে যারা ডেলিগেশন যান বা যারা বৈঠকে বসেন, তারা আমাদের ক্ষতি বা যে সকল, যেমন তিস্তার পানি না পাওয়ার জন্য আমাদের যে ক্ষতি হচ্ছে, বা গঙ্গার পানি এবার আমরা যথেষ্ট পরিমাণে পাইনি তার জন্য কি ক্ষতি হচ্ছে, সেভাবে তুলে ধরা হয় না। এইটা আমাদের একটা দুর্বলতা রয়েই গেছে। তাছাড়া যে সকল চুক্তির কথা আমরা শুনতে পাচ্ছি, প্রতিরক্ষা চুক্তি কিংবা অন্যান্য চুক্তি, সেই চুক্তিগুলোর যে ব্যাপার বিশদ বিবরণ সেটা তো জনসমক্ষে নেওয়া হয়নি, সংসদেও কোনো আলোচনা হয়নি। তো এই সকল বিষয়গুলো হয়তো হওয়া উচিত ছিল। আমরা তো সরকারে নেই যে আমরা বলতে পারবো যে সরকারি পদ্ধতিটা কিভাবে এগোনো দরকার। তবে আমাদের একটা আশা আছে, আমাদের একটা আস্থার বিষয় আছে, আমাদের একটা নির্ভরতার বিষয় আছে। তো আমাদের প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমি আশা করব যে তিনি অবশ্যই দেশের স্বার্থ রেখেই এ সকল স্মারকগুলো করবেন বা চুক্তিগুলো করবেন, এবং চুক্তিগুলো করার ব্যাপারে দায় দায়িত্ব তিনিই নেবেন, তারই উপরই বর্তাবে। আমরা যখন চুক্তিগুলো হবে তখন আমরা এগুলো দেখে পর্যালোচনা করে আমরা বলতে পারবো। এটা আমাদের কাছে এখনো খোলা নেই। অধ্যাপক আনন্দ কুমার সাহা, যে বিষয়টি নিয়ে আমরা আসলে সবচেয়ে বেশি কথা বলতে শুনছি সেটা হচ্ছে প্রতিরক্ষা বিষয়ে সমঝোতা স্মারক, বা ভারতের সাথে প্রতিরক্ষা বিষয়ক এই সমঝোতা স্মারক বা চুক্তি করাটার কতটা দরকার বা জরুরি, এই মুহূর্তে তার প্রয়োজনটা কি বলে আপনি মনে করছেন? আপনাকে আবারও ধন্যবাদ আর কি। আপনি দেখেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং তিনি কিন্তু ভারতের কাছে কৃতজ্ঞতা স্বীকার করেছিলেন, ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু কখনো কিন্তু তিনি প্রথমেই বলেছিলেন যে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীকে আপনি বাংলাদেশের মাটি থেকে সৈন্য কখন প্রত্যাহার করবেন। অতএব মানে মাথা নত তিনি করেননি, তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এই কাজটি করেছিলেন। ঠিক জননেত্রী শেখ হাসিনা তারই কন্যা, তিনি কিন্তু আমেরিকার সঙ্গে যখন গ্যাসের বিনিময় তিনি বলেছিলেন যে বাংলাদেশের 50 বছর গ্যাস মজুদ রেখে। অধ্যাপক আনন্দ কুমার সাহা, যেটি প্রকৌশলী ইনামুল হক বলছিলেন যে ভারতের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে বারবার সমঝোতা স্মারক স্বাক্ষর হচ্ছে, কিন্তু সেগুলি আমরা খুব বেশি প্রয়োগ দেখছি না। আমরা যদি এই মুহূর্তে বলি যে তিনটি সমঝোতা স্মারকের কথা বলছিলেন প্রকৌশলী ইনামুল হক, কিন্তু আমাদের সীমান্তে সুরক্ষা প্রশ্নে, আমাদের আরো অভিন্ন নদীর পানি বন্টন প্রশ্নে অনেকগুলি বিষয়ে আমরা চুক্তি স্বাক্ষর পর্যন্ত করেছি, কিন্তু সেগুলি আসলে কার্যকর হতে খুব বেশি দেখি নাই। আমরা ভারতকে এত বিশ্বাস আর কেন করব? না না, আমরা তো কখনো এই জিনিসটা বাংলাদেশের, আপনি আবার রাজনৈতিকভাবে যদি এখন দেখেন, বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপি সরকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন এবং সেখানে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সমঝোতা আলাপ হয়েছিল, এবং তিনি যখন বাংলাদেশে ফিরে আসেন, এয়ারপোর্টে একজন সাংবাদিক আপনাদের মতন জিজ্ঞেস করেছিলেন যে আপনি ফারাক্কা চুক্তির সম্পর্কে কি কাজটি করে আসলেন। তো উনি বলছিলেন যে আমি এই ব্যাপারটা ভুলেই গেছি। তা এখন আমার মনে হয় যে বাংলাদেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার মনে হয় যে বাংলাদেশের স্বার্থকে কখনো বিক্রি করে তিনি কারোর সাথে সমঝোতা চুক্তি করবেন না। 1983 সালে আপনার সেটা অ্যাডহক বেসিসে, যেটা মানে তিস্তার সঙ্গে যে চুক্তি হয়েছিল সেটাও কিন্তু কিছুটা কার্যকর হয়েছে, কিন্তু তার পরবর্তী পর্যায়ে যখন ভারতেরও কিন্তু পানির একটা ক্রাইসিস ছিল এবং 5টাই মানে রাষ্ট্র তাদের মুখ্যমন্ত্রী নিয়ে বাংলাদেশে আসার কথা ছিল, তখন কলকাতায় যে পশ্চিমবঙ্গ সরকারের মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটু পিস্টান দেন, এবং তার পিস্টানের পিছনে কারণ ছিল উত্তর ভারতে পানির ক্রাইসিস হতে পারে, অথবা রাজনৈতিক সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে রাজনৈতিক একটু দূরত্ব থাকার জন্য তিনি আসেননি, তখন কিন্তু সেই স্বাক্ষর হননি। এবং ভারত সরকার, সেন্ট্রাল সরকার, তারা মনে করে যে বাংলাদেশ আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্র। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যখন প্রতিশ্রুতি দেন, তখন তিনি কি জানতেন না যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি না রাজি হন তাহলে তিনি সেই চুক্তি করতে পারবেন না? এটি কেমন জানি একটু ঠিক কূটনৈতিক পর্যায়ে মনে হয় না যে এটি আসলে আপনার না, এটা তো ভারতের তখন মনমোহন সিং এর একটা ব্যাপার ছিল আর কি। তা অনেক সময় হঠাৎ করে কিছু সময় কিছু পরিবর্তন ঘটে,
এবং 5টি রাষ্ট্রের মধ্যে 4টি রাষ্ট্রের মুখ্যমন্ত্রী তখন সম্মতি ছিলেন মমতা ব্যানার্জি কোনো কারণে হয়তোবা দ্বিমত পোষণ করেন, কিন্তু তাকে বাদ দিয়ে তো তিনি চুক্তি করেননি এবং তিনি তাকে আস্থার মধ্যে রেখেই তিনি চুক্তিটা করবেন। আমার মনে হয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মমতা ব্যানার্জিরও কথা হয়েছে, হয়তোবা রাজনৈতিক কারণে সেটা হয়তোবা দেরিও হতে পারে, কিন্তু আমরা বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সরকার একদিন অতি স্বল্প সময়ের মধ্যে আমাদের তিস্তার যে আমাদের যে দুরবস্থা আছে সেটা আমরা কাটিয়ে উঠবো, এই আশাবাদ আমাদের মধ্যে আছে। অধ্যাপক আনন্দ কুমার সাহা, আপনাকে ধন্যবাদ। আমি একটু বজলুল করিম বাহারের কাছে যেতে চাই। জনাব বজলুল করিম বাহার, আপনি কি মনে করেন যে তিস্তার পানি বন্টন চুক্তি যদি না হয় তাহলে অন্য সব চুক্তি বা সমঝোতা স্মারক অর্থহীন হয়ে যাবে? এমনটি আসলে মনে করছে যে বিরোধী দল আছে, বিএনপি সহ সমমনার দলগুলো। যদি তিস্তার চুক্তি না করে অন্য কোনো চুক্তি বা সমঝোতা স্মারক আমরা করি তাহলে সেগুলি সবই অর্থহীন। বজলুল করিম বাহার, আপনিও এরকম মনে করেন কিনা? ধন্যবাদ আপনাকে। যে কথাটা আপনি ইতিমধ্যে বললেন যে চুক্তির বিষয়, সমঝোতা স্মারক এমন একটা বিষয় যেটা আগে থেকে এইভাবে প্রচারিত হয়নি, কিন্তু আমাদের ধারণা যে এই চুক্তিগুলো সাধারণত বাস্তবায়ন হবে। এর আগে যদি আমরা দেখি যে দেখেন, আমরা কিন্তু কখনো আশা ছিল না যে ছিটমহল চুক্তি হবে, আমরা কখনো আশা করিনি যে সমুদ্র সীমা নির্ধারণ হবে। কিন্তু এই আশা করাটা যে বাতুলতা তাও আমি বলছি না, যে চুক্তি হওয়াটা বাঞ্ছনীয় যদি কোনো রাজনৈতিক ধাঁধা না থাকে এবং সেটা পশ্চিমবঙ্গ এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যদি এরকম রাজনৈতিক ধাঁধা বা রাজনৈতিক কোনো সংঘর্ষ না থাকে, তা আমার মনে হয় যে এই চুক্তি হওয়াটা বাঞ্ছনীয়। তাছাড়া যে কোনো চুক্তি আমাদের দেশের জন্য, এই ভ্রাতৃপ্রতিম দেশের জন্য আমাদের করণীয়, যে আমরা সুখী থাকবো, আমরা শান্তিতে থাকবো, এটাই হচ্ছে আমরা কামনা করি। তাছাড়া আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে ভারতবর্ষ আমাদেরকে সাহায্য এবং সহযোগিতা করেছিল। আমরা মনে করি যে তাদের এই যে মানে আগের যে এই মনোভাব, এটা এখনও ব্যত্যয় ঘটেনি। আর যদি ব্যত্যয় ঘটে তাহলে এই দাদাগিরি আমাদের জন্য যে অসফল একটা পরিবেশ এখানে নিয়ে আসবে, এতে অবশ্যই এটা আমাদের জন্য খুব ভালো হবে বলে মনে হয় না। যেটা প্রতিবেশী সুলভ যে মনোভাব, সেটাকে সাংঘর্ষিক করে ফেলবে বলে মনে করি। আপনাকে ধন্যবাদ। আমি প্রকৌশলী এনামুল হকের কাছে জানতে চাইবো যে কিছুদিন আগে গণচীন থেকে সাবমেরিন কেনা এবং সেই সম্পর্কে ভারতের একরকম আমরা যদি দেখি যে আপত্তি, যদিও প্রকাশ্যে কোনো আপত্তি না দেয়, এবং তার কিছুদিন পরেই মায়ানমার কাছে সাবমেরিন বিধ্বংসী টর্পেডো বিক্রি করা, এইসব বিষয়গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সাক্ষাতের কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন কিনা? না, এটা এ ব্যাপারে কোনো প্রভাব ফেলবে আমি মনে করি না। খুব ছোটখাটো কিছু সামরিক অস্ত্র বিক্রি, 2টা সাবমেরিন, এটা কয়েক ডজন ফাইটার জেট কেনার ব্যাপার নয় বা শত শত ট্যাঙ্ক কেনার বিষয় নয়। এটা খুবই একটা অল্প একটা ব্যাপার। আর প্রত্যেক দেশেরই প্রতিরক্ষার প্রয়োজনে বা নৌবাহিনীর মানে কর্মকাণ্ডে এই সকল কিছু প্রয়োজন হতেই পারে। এটা মিডিয়ার মাধ্যমে এটাকে বড় করে দেখানো হয়েছে। আমি এটাকে খুব একটা বড় কিছু মনে করি না। আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী অনেক কাল ধরেই ভারতে যেতে চাচ্ছিলেন, এর আগে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন সেটা সময় দিতে পারেননি ভারতের প্রধানমন্ত্রী, এবার সময় দিয়েছেন এবং উনি যাচ্ছেন। তো আমি আশাবাদী যে এর ফলে আমাদের দুই দেশের মধ্যে যে সকল অমীমাংসিত বিষয় আছে সেগুলো ক্রমশ একটা সমাধানের পথে এগোবে। প্রকৌশলী এনামুল হক, অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং জনাব বজলুল করিম বাহার, আপনাদের অনেক ধন্যবাদ। এনবিএসপিকে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আরো। খুলনা শিশু রাকিব হত্যা মামলায় ওমর শরীফ ও মিন্টু খানের মৃত্যুদণ্ড বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাকিবের মা লাকি বেগম। লাকি বেগম, দুইজনে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদণ্ড দিল আপিল বিভাগ। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আপনারা আপিল করার কথা ভাবছেন কিনা? লাকি বেগম। জি, আমি আপিলে করার কথা ভাবতেছি। আপনি কি মনে করছেন যে তাদের আসলে ফাঁসি হওয়া উচিত ছিল? উচ্চ আদালতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়টি নজরে আনা হয়েছে যে তারা আসলে শিশু রাকিবকে ইচ্ছা করে মারতে চাননি বা মারার কোনো ইন্টেনশন তাদের ছিল না, সেরকম তারা বলছেন। এই বিষয়টির সম্পর্কে আপনার কোনো
মতামত আছে কিনা? লাকি বেগম। তারা আমার ছেলেটারে খেলা করে মানে মারিছে, ঠিক আছে, কিন্তু এই একটা শিশু বাচ্চা নিয়ে তা সে কীভাবে খেলা করে সে, হ্যাঁ, শিশু বাচ্চাকে নিয়ে খেলা করে, তার তো জীবন চলে গেছে, আর সে জীবন তার ফিরে পাবো না আমি। কিন্তু আমার কথা হয়েছে কি, আমার ছেলের উচ্চ আদালতে আমি ফাঁসি চাইছি, কিন্তু তারা এই খুলনায় ফাঁসির রায় দিয়েছে, কিন্তু উচ্চ আদালতে তাকে করেছে, তা যাবজ্জীবন কাজ। আমি এতে খুশি না। লাকি বেগম, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আপিল করবেন আপনার ছেলের যে মৃত্যু যাদের কারণে হয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য। আপনাকে আমরা ধন্যবাদ দিতে চাই। এদিকে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি শ্রীলঙ্কার কলম্বোতে, যেখানে বাংলাদেশের প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশ খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। টসে জিতে ব্যাটিং করছিল বাংলাদেশ। 5.3 ওভারে 57 রানে 2 উইকেট হারিয়েছে বাংলাদেশ। এই কিছুক্ষণ আগে মাত্র সাব্বির আউট হয়েছেন, রান আউট। খেলার ধারার বিপরীতে সাব্বির করেছিলেন 16 রান 14 বল ফেস করে। এই মুহূর্তে উইকেটে আছেন সৌম্য, সাথে আছেন মুশফিকুর রহিম। সৌম্য খেলছেন 29 রানে। আমরা সেই সব খবর জানিয়ে এডিটর স্পিক শেষ আর ঠিক মতো কাজ করেছে বলে মনে হয় না। যাই হোক, খেলার মাত্রই 6 ওভারের মতো শেষ হচ্ছে, আরো 14 ওভারের মতো খেলা আছে। আমরা নিশ্চয়ই সেটি দেখবো। এডিটর স্পিক তার আগে শেষ করছি, আমন্ত্রণ জানাচ্ছি পরের